হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে ডাব্লিউবিটি টেস্ট পেপারের 53 নাম্বার পেজের যে ইংলিশের কোশ্চেনটা সেটা আমরা ডিসকাস করব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো, এখানে একটি সিন দেওয়া আছে, একটি প্যাসেজ দেওয়া আছে। কোথা থেকে দেওয়া আছে তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা ফাদার্স হেল্প থেকে দেওয়া আছে। তো প্রথমে কি বলছে আমি একটু বলে দিই তোমাদের। রাসের সাথে কি বলছে? স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. মানে স্বামী আশা করেছিল যে এর ফলে তার বাবা বুঝতে পারবেন যে সে কেন স্কুল যেতে চাইছে না, মানে আজ সে কেন স্কুল যেতে চাইছে না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এর ফলে মানে এখানে কিসের ফলে বলতে চাইছে। এটা পড়ে তোমরা সবাই জেনেছো যে স্বামী এখানে একটা বাহানা করেছিল যে তার হেডেক, তার মাথা ব্যথা, তাই না? তাহলে সেটাই বলছে যে হোপ দ্যাট উইথ দিস, মানে ওই হেডেকটারই কথা বলছে। হেডেকটা বলেছে মাথা ব্যথা, যার ফলে তার বাবা বুঝতে পারবেন যে সে আজ স্কুল যেতে কেন চাইছে না। এরপর কি বলছে দেখো, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার যে আচরণটা সেটা হঠাৎ যেন অপ্রত্যাশিতভাবে একটা মোড় নিল, অন্য রকমের একটা মোড় নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী। তিনি কি প্রপোজ করলেন, প্রস্তাব দিলেন। প্রপোজ কথাটার মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। তিনি কি প্রস্তাব দিলেন? টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। একটা চিঠি স্বামীর সাথে তিনি পাঠাবেন। কার জন্য? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। এরপর কি বলছে দেখো, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। মানে স্বামী, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদী, প্রতিবাদ, প্রোটেস্ট করা মানে প্রতিবাদ করা, কোনো রকমই মানে যতই প্রতিবাদ করুক স্বামীর বাবা, তার যে মাইন্ডটা, মানে তিনি যে মত তিনি যে নিয়েছেন সেটাকে কোনো রকমই তিনি কোনোভাবেই সেটাকে বদলাবেন। এরপর কি বলছে দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যখন স্বামী তার স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা কি করলেন? বাবা একটা লং লেটার, একটা বড় একটা চিঠি তিনি লিখলেন। কার জন্য? টু দ্য হেডমাস্টার। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ। আচ্ছা, এনভেলাপ কথাটার মানে তোমরা নিশ্চয়ই জানো। এনভেলাপ কথাটার মানে হচ্ছে খাম। খামের মধ্যে তিনি এটাকে রাখলেন অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে সিল করে দিলেন, বন্ধ করে দিলেন। তো এই গল্পটা তোমরা সবাই পড়েছো। এখান থেকে এবার এই প্যাসেজটা থেকে কি কি কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে স্বামী হোপড টু রেজিস্টার হিজ স্কুল অ্যাটেন্ডেন্স ডেসপাইট হিজ ফাদার। মানে প্রথমের অপশনটা কি বলছে? যে ডেসপাইট হিজ ফাদার, তার বাবা থাকা সত্ত্বেও রেজিস্টার হিজ স্কুল অ্যাটেন্ডেন্স, মানে স্কুলের যে অ্যাটেন্ডেন্সের খাতা হয়, অ্যাটেন্ডেন্স যেটা হয়, তাই না, সেখানে সে তার নামটা নথিভুক্ত করবে। 2 নম্বরে কি বলছে? অ্যাভয়েড গোয়িং টু স্কুল ডেসপাইট হিজ ফাদার, মানে তার বাবা থাকা সত্ত্বেও স্কুল যাওয়াটা সে এড়িয়ে যাবে। 3 নম্বরে কি বলছে? অ্যাভয়েড মিটিং দ্য হেডমাস্টার ডেসপাইট হিজ ফাদার, মানে তার বাবা থাকা সত্ত্বেও হেডমাস্টারের সাথে দেখা করাটা, সাক্ষাৎ করাটা, সেটা সে এড়িয়ে যাবে। আর 4 নম্বরে বলেছে দেখো, ডজ, ডজ ডজ দ্য স্কুল অ্যাসাইনমেন্ট ডেসপাইট হিজ ফাদার। ডজ কথাটার মানে হচ্ছে ফাঁকি দেওয়া, মানে তার বাবা থাকা সত্ত্বেও কি বলছে, যে স্কুলের যে কাজ, বাড়ির যে কাজটা হয় সেটাকে সে ফাঁকি দিবে। তাহলে এখানে দেখো 2 নম্বর অপশানে কি বলেছে? অ্যাভয়েড গোয়িং টু স্কুল ডেসপাইট হিজ ফাদার, তাই না? স্বামী আশা করেছিল, তাই তো, যে তার বাবা থাকা সত্ত্বেও সে স্কুল যাওয়াটা এড়িয়ে যাবে। তাহলে 2 নম্বর অপশনটা আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট, দেখো বিয়ের দায় কি বলেছে? স্বামীজ ফাদার কট স্বামী অন দ্য রং ফুট বাই। আচ্ছা, এখানে রং ফুট মানে কি বলছে? কট স্বামী অন দ্য রং ফুট মানে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে যাওয়া। কট স্বামী অন দ্য রং ফুট,
এটার মানে এটা হচ্ছে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে যাওয়া। তো তাকে কিভাবে ধরেছিল, স্বামী যে বাহানাটা করেছিল যে তার হেডেক হয়েছে, তাকে কিভাবে সেটা ধরা পড়ে গিয়েছিল। হিজ ওয়াইফস লেনিয়েন্সি, লেনিয়েন্সি কথাটার মানে কি? লেনিয়েন্সি কথাটা হচ্ছে নরম ভাব, যেটা বলা হয়, যেটা বলা হয় না নরম ভাব, সহানুভূতি, এই ধরনের কথা তুমি বলতে পারো। সেকেন্ড অপশনে কি বলেছে? হিজ ডিসিশন টু রাইট এ লেটার, তার যে সিদ্ধান্ত যে তিনি একটা লেটার লিখবেন, একটা চিঠি লিখবেন। 3 নম্বর অপশনে কি বলছে? বাই ডিসাইডিং টু কল অন দ্য এইচএম, এইচএম মানে হেডমাস্টার কথা বলছে। কি সিদ্ধান্ত নিয়েছিলেন? যে হেডমাস্টারের সাথে তিনি দেখা করবেন, কলন মানে দেখা করা। বাই সেন্ডিং অ্যান এমিসারি টু দ্য হেডমাস্টার। আচ্ছা, এমিসারি কথাটার মানে কি? এমিসারি কথাটার মানে হচ্ছে প্রতিনিধি। তাহলে স্বামীর বাবা স্বামীকে কিভাবে ধরেছিলেন যে তিনি মানে স্বামী বাহানা করছিল যে তার হেডেক হয়েছে? তাহলে 2 নম্বর অপশনটা, হিজ ডিসিশন টু রাইট এ লেটার, এটা কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে কি বলেছে দেখো, স্বামী অ্যাট ফার্স্ট এক্সপেক্টেড দ্যাট হিজ ফাদার উড লেট হিম স্টে অ্যাট হোম, লেট হিম লোফ অ্যাবাউট, লেট হিম রাইট হিজ ওন লেটার, লেট হিম গো লেট। স্বামী প্রথমে কি আশা করেছিল, কি ভেবেছিল? যে তার বাবা তাকে লেট হিম স্টে অ্যাট হোম মানে বাড়িতে থাকতে দেবে, লেট হিম লোফ অ্যাবাউট মানে অলসভাবে ঘোরাফেরা করতে দেবে, লেট হিম রাইট হিজ ওন লেটার নিজের চিঠিটা তাকে লিখতে দেবে, লেট হিম গো লেট তাকে দেরিতে যেতে যাবে। দেরিতে তো সে যেতে চাইছিল না, সে তো বাড়িতে থাকতে চাইছিল, তাই না? তাহলে প্রথম অ্যান্সারটা, প্রথম অপশনটা হবে লেট হিম স্টে অ্যাট হোম। স্বামীজ অবজেকশন, স্বামীর বিরোধ টু হোয়াট হিজ ফাদার ওয়াজ গোয়িং টু ডু ওয়াজ কনসিডার সিম্প্যাথেটিক্যালি, মানে তার বাবা যেটা করতে যাচ্ছিলেন সেটার প্রতি তার বিরোধটা, সেটা কিভাবে দেখা হয়েছিল? কনসিডার সিম্প্যাথেটিক্যালি মানে হচ্ছে সহানুভূতির সাথে সেটাকে দেখা হয়েছিল, নাকি ওভার রুলড মানে পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া, পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া। গ্রিটেড উইথ কাউন্টার আর্গুমেন্টস মানে তার বিপরীতে কোনো যুক্তিতর্ক দেওয়া, মানে স্বামী যে কথাটা বলেছিল তার বিপরীতে কোনো তর্ক বিতর্ক বা যুক্তিতর্ক দিয়ে সেটা বলা হয়েছিল। আর একটা আছে নট ইগনোরড মানে সেটাকে এড়িয়ে যায়নি। তাহলে এখানে কি অপশন হবে? সম্পূর্ণভাবে খারিজ, ওভারঅল মানে হচ্ছে খারিজ করে দেওয়া সম্পূর্ণরূপে, তাহলে এই অপশনটা হবে। দ্য কন্টেন্ট অফ দ্য লেটার ওয়াজ, কন্টেন্ট মানে কি? বিষয়বস্তু। ওই লেটারটা, চিঠিটার বিষয়বস্তু সেটা অ্যাক্সেসেবল টু স্বামী মানে স্বামীর জন্য কি সেটা আম, দেখার সুযোগ ছিল? কমপ্লিটলি ইনঅ্যাক্সেসেবল মানে কোনোভাবেই কি সেটা দেখা মানে দেখতে পেতো না স্বামী? পার্টলি ইনঅ্যাক্সেসেবল টু স্বামী মানে অল্প অল্প দেখা যাবে, এরকম ব্যাপারটা কিছু আছে। আর ওয়াজ টোল্ড ইন ডিটেইল টু স্বামী মানে স্বামীকে কি বিশদভাবে সেটা ব্যাখ্যা করা হয়েছিল, বিশদভাবে বলা হয়েছিল। লেটারের যে বিষয়বস্তু সেটা তোমরা পড়ে জেনেছো যে এটা তো একটা এনভেলপের মধ্যে দেওয়া হয়েছিল এবং এনভেলপটা সিল করে দেওয়া হয়েছিল, সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে কি স্বামী সেটা পড়তে পারবে না, কমপ্লিটলি ইনঅ্যাক্সেসেবল। 2 নম্বর অপশনটা সঠিক উত্তর হবে। এরপরে বিয়ের দাগে চলে এসো, ফাদার ডিড নট অ্যাবান্ডন দ্য আইডিয়া, ফাদার ডিড নট অ্যাবান্ডন দ্য আইডিয়া মানে বন্ধ করেনি, খারিজ করেনি বলতে পারো। কোন আইডিয়া এটা? ফাদার ডিড নট অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ, কোন আইডিয়াটা? মানে হেডমাস্টারকে চিঠি লেখার যে আইডিয়াটা, চিঠি লেখার যে সিদ্ধান্তটা সেটা তিনি খারিজ করেনি, সেটা তিনি বন্ধ করেনি। তাহলে ফাদার ডিড নট অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ রাইটিং আ লেটার টু দ্য হেডমাস্টার, এটাই তো হবে। এই ডিসিশনটা, এই আইডিয়াটা তিনি কোনোভাবেই খারিজ করেননি। আচ্ছা, নেক্সট কি বলছে? ফাদার কম্পোজড এ লং লেটার বিফোর, বাবা যে লেটারটা লিখেছিলেন, চিঠিটা যে লিখেছিলেন, কিসের আগে? বিফোর স্বামী লেফট ফর দ্য স্কুল, তাই না? স্বামীর স্কুল যাওয়ার আগেই তো বাবা লেটারটা লিখেছিলেন, এখানে দেওয়া আছে।
এই যে, by the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. তাহলে আমরা উত্তরে কি লিখবো? Father composed a long letter before Swami left for the school. আচ্ছা, এরপরে কি বলছে? ফাদার্স লেটার ওয়াজ মিন্ট ফর, আমার যে চিঠিটা সেটা কার জন্য ছিল? ফর দ্য হেডমাস্টার। ঠিক আছে, সি এর দাগে কি বলছে দেখো, কজ আর এফেক্ট আছে। স্বামী প্রোটেস্টেড স্ট্রংলি, স্বামী তীব্র প্রতিবাদ জানিয়েছিল। প্রোটেস্ট করা মানে কি? প্রতিবাদ জানানো। স্ট্রংলি, তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এর কারণ কি ছিল? এর কারণ ছিল তার বাবা কোনো মতেই তার মতটা বদলায়নি। তাহলে ফাদার ডিড নট চেঞ্জ হিজ মাইন্ড, ফাদার ডিড নট চেঞ্জ হিজ মাইন্ড। দ্য লেটার ওয়াজ সিল্ড, এটা কজ দেওয়া আছে। এর এফেক্ট কি হয়েছিল? লেটারটা পুরোপুরিভাবে সিল করা ছিল, বন্ধ করা ছিল এনভেলপের মধ্যে। এর ফলে কি হয়েছিল? স্বামী স্বামী তো সেটা পড়তে পারবে না, তাই না? তাহলে স্বামী কুড নট রিড ইট, লেটারটা এনভেলপের মধ্যে বন্ধ করে দেওয়া ছিল কেন? যাতে স্বামী না পড়তে পারে। পুরোপুরিভাবে বন্ধ করে সিল করে দেওয়া ছিল যাতে স্বামী না পড়তে পারে, তাই না? তাহলে এটা এফেক্ট হবে। তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো একটু পজ করে ভিডিওতে দেখে নেবে। আচ্ছা, এরপরে কি দেখো, পোয়েমটা দেওয়া আছে, বুঝতেই পারছো, স্নেইল থেকে, দ্য স্নেইল থেকে দেওয়া আছে। পোয়েমটা তোমরা সবাই পড়েছো, এবার এর প্রশ্নের উত্তরগুলো আমরা একটু করব। দেখো, দ্য স্নেল স্কুইজেস ইটসেলফ ইন টাইমস অফ ডেঞ্জার, বিপদের সময় স্নেল কুঁকড়ে যায়। ইন্টু গ্রাস, ইন্টু ইটস ওন, ইন্টু ফ্রুট, ইন্টু ওয়াল। কিসের মধ্যে? ইন্টু ইটস ওন। ইন্টু ইটস ওন মানে নিজের যে খোলকটা, খোলটা, সেটাই বলতে চাইছে। তার মধ্যে কুঁকড়ে গিয়ে ভয় কি? তার মধ্যে ঢুকে যায়। সেকেন্ড বি এর দাগে কি বলছে? ইট সিমস অ্যাজ ইফ দ্য স্নেইল হ্যাজ গ্রোন, এটা মনে হয় যে স্নেইল, ওই শামুকটা বড় হচ্ছে। কোথায়? হোয়াট এভার ইট ক্লিংস টু, যেখানে লেগে থাকে সেখানে। লিভ, ওয়াল, ফ্রুট, কোনটা হবে? হোয়াট এভার ইট ক্লিংস টু মানে যেখানে সে আটকে থাকে, যেখানে সে লেগে থাকে, সেখানেই তো থেকে সে বড় হয়ে যায়, মানে মনে হয় সেটা আমাদের। এরপরে সি এর দাগে, দ্য স্নেইলস সেফ ডুয়েলিং, ডুয়েলিং মানে কি? সেফ ডুয়েলিং, নিরাপদ বাসস্থান, কোনটা? রিফার্স টু হিজ শেল, ফ্লেশ, দ্য ওয়াল ইট ক্লিংস টু, দ্য গ্রাস ওয়ার ইট মুভস। মানে নিরাপদ বাসস্থান কোনটা? শেলই তো হবে। ফ্লেশ মানে তার মাংস, দ্য ওয়াল ইট ক্লিংস টু মানে যেখানে সে, যে দেওয়ালের সাথে আটকে থাকে, লেগে থাকে। আর দ্য গ্রাস ওয়ার ইট মুভস মানে যে ঘাসের উপর দিয়ে যায়। তাহলে আমরা তো জানি তার নিরাপদ বাসস্থান কোনটা? তার ওই খোলটা, খোলকটা। উইথ ইটস লট, এখানে লট কথাটার মানে কি? লট মানে বোঝায় অনেক, কিন্তু এখানে অনেক না। উইথ ইটস লট মানে ভাগ্যের কথা বলা হচ্ছে। উইথ ইটস লট দ্য স্নেইল সিমস টু বি ডিসপ্লিজড মানে খুশি একেবারেই নয়। হ্যাপি, হ্যাপি মানে তোমরা তো জানো। অ্যালার্মড মানে কি? সতর্ক হওয়া। আর একটা আছে ইনসিকিউর মানে হচ্ছে অসুরক্ষিত বোধ করা। তাহলে কোনটা হবে? ডিসপ্লিজ তো হবে না, হ্যাপি হবে। তার ভাগ্য অনুসারে সে তো হ্যাপি আছে। এরপরে হোয়াট ইজন্ট দ্য স্নেইল আফ্রেড অফ মানে বলছে স্নেইল, শামুকটা কি, কাকে ভয় পায় না, কিসে ভয় পায় না? তাহলে আমরা জানি এখানে ছিল, তোমরা পড়েছো সবাই,
এই যে দেখো এখানে পোয়েমের লাইনটা আছে দেখো, when danger imminent betides of storm or other harm besides of weather, মানে কি স্টর্ম, ঝড়, ঝড়ঝাপটা, আদার হার্ম অন্যান্য যে ক্ষতিকর যেখান থেকে হতে পারে, ক্ষতি হতে পারে, অফ ওয়েদার মানে কি অফ স্টর্ম, অফ ওয়েদার অর আদার হার্মফুল থিংস, তাই হবে। দ্য স্নেইল ইজ নট afraid of storms, of weather, or other harm the snail is not afraid of storms, of weather or other harm. Next, what happens when the snail is touched? যখন স্নেইলকে, ওই শামুককে ছোঁয়া হয়, স্পর্শ করা হয়, তখন কি হয়? তখন তো সে নিজের খোলকের ভেতরে ঢুকে যায়, তাই না? আর উইথ ডিসপ্লিজড, এটা দেখো পোয়েমের লাইনে দেওয়া আছে। পোয়েমের লাইনে এই লাইনটা তোমরা দেখো, এই যে এখান থেকে দেখো, give but his give but his horns the slightest touch, his self collecting power is such he shrinks into his house with much displeasure। মানে হিজ হাউস মানে কি, এখানে কি বলতে চাইছে? হিজ হাউস মানে ওর ওই যে খোলকটা, পুরো যে খোলটা, ও খোলার মধ্যে সে ঢুকে যায়, উইথ মাচ ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট ভাবে। তাহলে এই এই দুটো লাইন আমরা যদি লিখে দিই তাহলেই হয়ে যাবে। What happens when the snail is touched? When the snail is touched, it shrinks back to, ওখানে হাউস দেওয়া ছিল কিন্তু আমরা এখানে হাউস লিখবো না, shrinks back to its shell লিখবো, shell with displeasure, অসন্তুষ্ট হয়ে সে নিজের খোলার মধ্যে সে ঢুকে যায়, তাই তো? তাহলে তোমরা এটা উপরের প্রশ্নটা, এই ভিডিওটা একটু পজ করে তোমরা তুলে নেবে, ঠিক আছে? এরপরে আনসিনে সেকশনে আমরা চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আনসিনটা দেখো দেওয়া আছে, এই আনসিনটা দেওয়া আছে ইন্ডিয়া আর পাকিস্তানের যে রিসেন্ট একটা কনফ্লিক্ট হয়েছিল তার উপর ভিত্তি করে। তো সেই সম্বন্ধে এখানে দেওয়া আছে আর কি। তো আমি আনসিনটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, দ্য রিসেন্ট এক্সচেঞ্জ অফ ফায়ার পাওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাজ মেড দ্য লেম্যান লাইক আস অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জিং ফেস অফ মডার্ন ওয়ারফেয়ার। আচ্ছা, এখানে দেখো লেম্যান কথাটার মানে হচ্ছে সাধারণ মানুষ। প্রথমে কি বলছে, দ্য রিসেন্ট এক্সচেঞ্জ অফ ফায়ার পাওয়ার মানে সাম্প্রতিক সময়ে যে বোমা বর্ষণ, গুলি বর্ষণ, এইগুলো বলতে পারো তোমরা ফায়ার পাওয়ার কথাটার মানে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের কথাটা হচ্ছে, যুদ্ধ হয়েছিল, তো সেটারই কথা বলছে।
এটা কি করেছে, আমাদের মতো সাধারণ মানুষকে সতর্ক করেছে, লাইক লেম্যান লাইক আস, মানে আমাদের মতো সাধারণ মানুষকে সতর্ক করেছে কি নিয়ে, অফ দ্য চেঞ্জিং ফেস, অফ মডার্ন ওয়ারফেয়ার, মানে আধুনিক যুগের যে যুদ্ধ, তার যে রূপ, তার যে রূপ পরিবর্তন হচ্ছে সেটা সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছে। except for some cross-border firing aimed at each other's bunkers and other fortifications। আচ্ছা, এখানে আমি বলে রাখি বাংকার কথাটার মানে কি। বাংকার হচ্ছে যুদ্ধের সময় আম, ভূগর্ভস্থ মানে মাটির নিচে আশ্রয়স্থল তৈরি করে রাখে, যাতে বিপদের সময় সেখানে তারা নিরাপদভাবে থাকতে পারে। আর ফর্টিফিকেশনস কথা মানে এটাও ওই ধরনেরই একটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা আর কি, যেখানে দুর্গের মতো সেটা হচ্ছে মানে অপ্রতিরোধ্য ব্যবস্থা সেরকম করার চেষ্টা করে, যাতে যুদ্ধের সময় তারা সেখানে থাকতে পারে। তাহলে কি বলেছে দেখো এই লাইনটাতে, এক্সেপ্ট ফর সাম ক্রস বর্ডার ফায়ারিং, মানে সীমান্ত বরাবর যে গোলাগুলি চলেছিল আহ, সেগুলো ছাড়া, এইমড অ্যাট মানে এইম করে, লক্ষ্য করে, এইমড অ্যাট ইচ আদার্স বাংকার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশনস, মানে ওই সীমান্ত বরাবর, সীমান্ত পারাপার পারাপারে যে গোলাগুলি চলছিল, বাংকার এবং ফর্টিফিকেশন, ওই নিরাপদ যে স্থলগুলো যারা বানিয়ে রাখে ওগুলো ছাড়া কি বলেছে, দ্য এক্সচেঞ্জ ওয়াজ লার্জলি এয়ারবোর্ন, মানে ওই যে যুদ্ধর যে কথা বলা হচ্ছে, যে গোলাগুলি একে অপরকে করা হয়েছে, ঠিক আছে, সেটা কি হয়েছে লার্জলি এয়ারবোর্ন, লার্জলি এয়ারবোর্ন মানে বেশিরভাগটাই আকাশপথে, এয়ারবোর্ন মানে কি বলছে, আকাশপথে, ইন্টেন্ডেড অ্যাট সাম রিমোট স্ট্র্যাটেজিক টার্গেটস, ইন্টেন্ডেড মানে ইন্টেন্ডেড অ্যাট সাম রিমোট স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কোনো লক্ষ্যকে তারা কি করেছে, ইন্টেনশনালি কথাটার মানে হচ্ছে মানে নিজে থেকে যেটা আর কি, আনইনটেনশন নয়, ইন্টেনশনালি নিজে থেকে তারা কি করেছে, ওই কৌশলগত যে লক্ষ্য সেগুলোকে তারা ধ্বংস করেছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, দে ওয়ার আইডেন্টিফাইড উইথ পিন পয়েন্ট প্রিসেশন, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল উইথ পিন পয়েন্ট প্রিসেশন মানে একদম নিখুঁতভাবে, আর আইডেন্টিফাই মানে শনাক্ত করা, তাদেরকে শনাক্ত করা হয়েছিল একদম নিখুঁতভাবে, থ্যাঙ্কস টু হাইলি পাওয়ারফুল সেন্সার্স। আচ্ছা, সেন্সার কি, সেন্সার এক ধরনের টেকনোলজি যেটা কিনা আগে থেকেই তোমার কোনো মিসাইল বা যাই যাই হোক না কেন, তার দূরত্ব, তার কতটা কোন মাত্রায় সেটা আসছে, কোথা থেকে আসছে, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো আগে থেকে তারা বুঝতে পারে। তাহলে থ্যাঙ্কস টু হাইলি পাওয়ারফুল, অতি শক্তিশালী যে সেন্সারগুলো হয় সেগুলোকে থ্যাঙ্কস জানাচ্ছে। আর কি, স্যাটেলাইট ইনপুটস, স্যাটেলাইট ইনপুটস কথাটার মানে হচ্ছে যেগুলো হচ্ছে মহাকাশে যে আমরা কৃত্রিম উপগ্রহ যেগুলো পাঠাই সেগুলোর যে তথ্য আগে থেকেই বলে দেবে আর কি, সেগুলো উপর থেকে বুঝতে পারবে, সেইগুলোকে বলছে। অ্যান্ড রিলায়েবল হিউম্যান ইন্টেলিজেন্স, মানে রিলায়েবল মানে কি, যার উপর ভরসা করা যায় এরকম মানব গোয়েন্দা, ঠিক আছে, হিউম্যান ইন্টেলিজেন্স মানে যার উপর প্রচন্ড ভরসা করতে পারি সেরকম মানব গোয়েন্দা। তো এটা বলেছে। দ্য এয়ার ডিফেন্স সিস্টেম ওয়াজ অলসো অ্যাট প্লে। আচ্ছা, এয়ার ডিফেন্স সিস্টেম এটা কি, যারা এই খবরাখবর সম্পর্কে একটু যারা জানো, বা হচ্ছে যারা জিও পলিটিক্স সম্বন্ধে যাদের একটু জ্ঞান আছে তারা বুঝতে পারবে, এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে এক ধরনের প্রযুক্তি যেটা কিনা অ্যাক্টিভেট যদি তুমি করে রাখো তাহলে কি হয়, যদি শত্রু কোনো দেশ থেকে তোমাকে যদি আকাশপথে যদি কোনো মিসাইল, কোনো ড্রোন বা অন্যান্য কোনো জিনিস দ্বারা যদি তোমার উপর যদি হামলা চালানো হয়, তো এরা নিজেরাই অ্যাক্টিভেট হয়ে সেটা উপরেই মাঝপথে সেটাকে ধ্বংস করে দেয় তাদের মিসাইলগুলো। যেমন এয়ার ডিফেন্স সিস্টেম বলতে তোমরা যদি কেউ জানো, S-400 এর নাম তোমরা শুনতে পারো, ঠিক আছে, আয়রন ডোমের নাম তোমরা শুনতে পারো, আয়রন ডোম। S-400 এটা হচ্ছে, S-400 যেটা হচ্ছে আমাদের দেশের এক ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম। আয়রন ডোম এটা ইসরায়েল ব্যবহার করে। তো এইগুলো হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো কিনা তোমার শত্রু দেশ থেকে যদি কোনো মিসাইল আকাশপথে আসছে সেগুলো মাঝপথেই সেগুলোকে ধ্বংস করে দেবে, আমাদের ভূমি পর্যন্ত সেটা আসতে দেবে না, ঠিক আছে।
কি বলছে, দ্য এয়ার ডিফেন্স সিস্টেম ওয়াজ অলসো অ্যাট প্লে টু ট্র্যাক দ্য এনিমি মিসাইলস অর ড্রোনস অ্যান্ড শুট দেম ডাউন মিডওয়ে উইথ অটোমেটিক রেসপন্স সিস্টেম। অটোমেটিক রেসপন্স সিস্টেম কথাটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে যারা স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই যারা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? মানে যদি আকাশপথে তারা কোনো মিসাইল তারা যদি তারা বুঝতে পারে যে মিসাইল লঞ্চ হয়েছে আমাদের দিকে, তারা নিজেরাই হচ্ছে অ্যাক্টিভেট হয়ে সেটা কি শুট দেম ডাউন মিডওয়ে, মানে মাঝ আকাশেই সেগুলোকে শুট করে সেগুলোকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, কি মিসাইলকে ধ্বংস করতে পারে, ড্রোনকে ধ্বংস করতে পারে। ড্রোন সম্বন্ধে তোমরা অনেকেই জানো, ড্রোন আর মিসাইল, মিসাইল তো তোমরা জানোই, যাই হোক। তো সেগুলোকে ট্র্যাক করতে পারে, আগে থেকেই বুঝতে পারবে, আর মাঝপথেই সেগুলোকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। এরপরে কি বলছে, দ্য ওয়ার অর ব্যাটল হোয়াট এভার উই কল ইট হ্যাজ ওপেন আওয়ার আইজ টু দ্য ওয়ারফেয়ার অফ ফিউচার। এটাকে তুমি যুদ্ধ বলো বা লড়াই যাই বলো না কেন, আমাদের চোখ কিন্তু খুলে দিয়েছে কি, দ্য ওয়ারফেয়ার অফ ফিউচার, মানে টু দ্য ওয়ারফেয়ার অফ ফিউচার মানে ভবিষ্যৎকালে যে যুদ্ধগুলো হবে সেগুলো কি ধরনের হবে, তার নেচারটা কিরকম হবে, সেই সম্বন্ধে আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছে বর্তমান কালের ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে পেহেলগাম হামলার পরে ভারত স্ট্রাইক করেছিল, সেটার নাম যদি কেউ তোমরা জেনে থাকো তোমরা বলতে পারো। আমি লিখে দিচ্ছি, এটা ছিল অপারেশন সিঁদুর, তাই না? খবরের কাগজ বা টিভিতে তোমরা নিউজ চ্যানেলে নিশ্চয়ই এটা পড়েছো বা দেখেছো। অপারেশন সিঁদুর বলে ভারত যে এটা শুরু করেছিল সেটারই কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে, দ্য লেম্যান হ্যাভ রিয়েলাইজড দ্যাট উই হ্যাভ কাম টু অ্যান এজ। সাধারণ মানুষ কি বুঝতে পেরেছে, যে আমরা এমন এক যুগে এসে গেছি ইন হুইচ টেকনোলজি রাদার দ্যান হিউম্যান ডিসিশনস উইল ডিসাইড দ্য ফিউচার কোর্স অফ ওয়ারফেয়ার। যেখানে কিনা মানে বলতে চাইছে আমাদের মতো সাধারণ মানুষ সেটা বুঝতে পেরেছে যে আমরা এমন এক যুগে চলে এসেছি যেখানে কিনা টেকনোলজি মানে প্রযুক্তি, প্রযুক্তি রাদার দেন হিউম্যান ডিসিশনস মানে মানুষের ডিসিশন, মানুষের সিদ্ধান্ত নয়, প্রযুক্তি উইল ডিসাইড দ্য ফিউচার কোর্স অফ ওয়ারফেয়ার মানে ভবিষ্যতের যে যুদ্ধের যে দিকটা হবে, যুদ্ধটা কিরূপ হবে, সেটা কে ডিসাইড করবে? প্রযুক্তি, মানুষ নয়। মোরওভার দ্য প্রেজেন্ট ওয়েপন্স ক্যানট অনলি হিট দ্য ডিস্ট্যান্ট লোকেশনস। কি বলছে দেখো, তাছাড়া কি বলছে, দ্য প্রেজেন্ট ওয়েপন্স মানে বর্তমান সময়ের যে অস্ত্র শস্ত্র, ক্যানট অনলি হিট দ্য ডিস্ট্যান্ট লোকেশনস দূরবর্তী স্থানকে শুধুমাত্র হিট করতে পারে না, উইথ ইম্প্যাকেবল অ্যাকুরেসি মানে একদম নিখুঁত বা সঠিকভাবে। সেটা শুধু নয়, আমাদের বর্তমান সময়ের যে অস্ত্রশস্ত্র আছে সেগুলা দূরবর্তী স্থানকে একদম নিখুঁতভাবে যে ধ্বংস করতে পারবে বা টার্গেট করতে পারবে, সেটা শুধু নয়, ইট ক্যান কজ ইমেন্স ড্যামেজ মানে বৃহৎ ক্ষতি। ইমেন্স ড্যামেজ মানে বিশাল ক্ষতি যেটাকে বলা হয়, টু লাইফ অ্যান্ড প্রপার্টি ইন আ ফ্ল্যাশ মানে মুহূর্তের মধ্যে, ইভেন উইথ কনভেনশনাল অর নন কনভেনশনাল মেটেরিয়াল, নন নিউক্লিয়ার মেটেরিয়াল মানে হচ্ছে কনভেনশনাল মানে হচ্ছে সাধারণ, আর নন নিউক্লিয়ার মেটেরিয়ালস মানে হচ্ছে অপারমাণবিক, মানে সাধারণ অথবা অপারমাণবিক বস্তুর দ্বারা যে নির্মিত যে ওয়েপেনগুলো হয়, যে অস্ত্রশস্ত্রগুলো হয়, সেগুলো কি বলছে, ইমেন্স ড্যামেজ মানে বৃহৎ ক্ষতি সাধন করতে পারবে কিসে, লাইফ অ্যান্ড প্রপার্টি মানে মানুষের জীবন এবং মানুষের সম্পদকে, ইন আ ফ্ল্যাশ মুহূর্তের মধ্যে। তো সেটাই বলতে চাইছে যে নন নিউক্লিয়ার মেটেরিয়ালস অপারমাণবিক বস্তু হলেও, এরপরে কি বলছে, অনলি আ টেকনোলজি সুপিরিয়র টু দ্য এনিমিজ ক্যান সেভ ওয়ান ফ্রম অ্যানিহিলেশন, নট হিউম্যান ভেলার অর এফিসিয়েন্সি। আচ্ছা, অ্যানিহিলেশন মানে বিনাশ বলতে পারো, আর হিউম্যান ভেলার মানে হচ্ছে সাহস, এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। বলছে অনলি আ টেকনোলজি শুধুমাত্র প্রযুক্তি, সুপিরিয়র টু দ্য এনিমিজ মানে হচ্ছে কি, তোমার শত্রু দেশের থেকে যদি উন্নত হয় তবেই ক্যান সেভ ওয়ান তাদেরকে মানে রক্ষা করতে পারবে বিনাশের হাত থেকে, আর নট হিউম্যান ভেলার অর এফিসিয়েন্সি মানে মানুষের সাহস বা দক্ষতা নয়। তাহলে আমি আরেকটু শর্টে তোমাদের বলে দিচ্ছি যে এই আনসিন প্যাসেজটা কি নিয়ে। এটা হচ্ছে মডার্ন ওয়ারফেয়ার মানে সাম্প্রতিক সময়ের যে যুদ্ধের যে নেচারটা, এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, আগেকার দিনের যুদ্ধ সেটা নয় যে তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে রাজারা তাদের সৈন্য নিয়ে যাচ্ছে বাই ল্যান্ড,
সেখানে তারা যুদ্ধ করছে, ওই ধরনের নয়। মানে মডার্ন মডার্ন প্রযুক্তি এই জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে কিনা এই টেকনোলজি টেকনোলজি কিনা মানুষের দক্ষতা, মানুষের সাহস, মানুষের থেকে উপরে সেটা কাজ করছে, অনেক উপরে। আর কি এখানে বলেছে যে এই লাইনটা দেখো, অনলি আ টেকনোলজি সুপিরিয়র টু দ্য, এই লাইনটা, অনলি আ টেকনোলজি সুপিরিয়র টু দ্য এনিমিজ ক্যান সেভ ওয়ান ফ্রম অ্যানিহিলেশন, নট হিউম্যান ভেলার অর এফিসিয়েন্সি। শুধুমাত্র একটা প্রযুক্তি যেটা কিনা অন্য দেশের থেকে সুপিরিয়র, মানে উন্নত যদি থাকে, তবেই তুমি নিজেকে বিনাশের হাত থেকে রক্ষা করতে পারবে। ঠিক আছে? তো এই আনসিনটাতে এটাই বলেছে। এবার আমরা এর অ্যান্সারগুলো করব, আশা করি তোমরা সবাই করতে পারবে। প্রথমে কি বলেছে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি নিয়ে, হাউ দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট বিগান, মানে এই যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেই সম্বন্ধে কি বলছে। হাউ দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট এন্ডেড, কিভাবে শেষ হলো যুদ্ধটা তার সম্বন্ধে। হোয়াট দ্য নেচার অফ দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট ইন্ডিকেটেড, মানে আমাদের এই রিসেন্ট, বর্তমান সময়ে সাম্প্রতিক কালে যে কনফ্লিক্টটা হলো, যুদ্ধটা হলো, তার নেচারটা সম্পর্কে, মানে যুদ্ধ সম্পর্কে, সেটা যুদ্ধের নেচার সম্পর্কে বলতে চাইছে। তাহলে এই অপশনটাই হবে। আর 4 নম্বর অপশনে বলেছিল দ্য নাম্বার অফ দোজ কিল ইন দ্য ইন্ডো পাক ওয়ার, মানে কতজন মারা গেছে এই যুদ্ধে সেটা সম্বন্ধে বলেছে, তার সম্বন্ধে। তাহলে অপশনটি কোনো মতেই হবে না। দ্য অপোনেন্টস ট্রাই টু হিট ইচ আদার মোস্টলি উইথ ফুট সোলজার্স ওয়েল্ডিং, মানে বিরোধী পক্ষ, মানে যারা বিরোধী আর কি, একে অপরের সাথে লড়ছে, যারা অপোনেন্ট বলছে, তারা একে অপরকে হিট করতে চাইছিল মোস্টলি উইথ, মানে বেশিরভাগটা, মোস্টলি বেশিরভাগটাই কিভাবে, ফুট সোলজার্স ওয়েল্ডিং গানস, মানে পদাতিক যে সৈন্যরা হয়, মানে মাটিতে হেঁটে যারা বন্দুক নিয়ে যাচ্ছে, তাদের দ্বারা, নাকি এয়ারবোর্ন ওয়েপেন্স। আমরা এখানে পড়েছিলাম না, এখানে দেখো, দ্য এক্সচেঞ্জ ওয়াজ লার্জলি এয়ারবোর্ন, মানে এই যুদ্ধটা যেটার কথা বলা হচ্ছে, লার্জলি মানে বেশিরভাগটাই এয়ারবোর্ন, আকাশপথে ছিল। বুঝতে পারছো? তাহলে অপশন নাম্বার 2ই হবে এখানে, এয়ারবোর্ন ওয়েপন্স, বেশিরভাগটাই আকাশপথে। আর ছিল আর্টিলারি, আর্টিলারি কথাটার মানে হচ্ছে যেগুলো ভারী অস্ত্রশস্ত্র হয়, যেমন কামান বলতে পারো। আর লং রেঞ্জ গানস, এটা হচ্ছে যেগুলো হচ্ছে অনেক দূর পর্যন্ত যেগুলোকে নিশানা করতে পারে, সেই ধরনের বন্দুক। তো আমরা তো পড়লাম যে এয়ারবোর্ন ওয়েপন্স মানে বেশিরভাগটাই আকাশপথে যে যে অস্ত্রগুলো আমরা ব্যবহার করি সেটা। আচ্ছা, বাংকার্স অ্যান্ড ফর্টিফিকেশনস ওয়ার স্পেয়ার্ড, মানে বাংকার আর ফর্টিফিকেশন যেগুলো বললাম, নিরাপদ স্থল, যুদ্ধের সময় মাটির নিচে, বাংকারগুলো মাটির নিচে বানায়। আর ফোর্টিফিকেশন মানে প্রতিরক্ষা ব্যবস্থা একটা তৈরি করে, তারা উঁচু দুর্গের মতো দেয়াল টেয়াল তুলে আর কি। তো বাংকার্স অ্যান্ড ফর্টিফিকেশনস ওদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছিল, ওয়ার স্পেয়ার্ড, ওয়ার নট স্পেয়ার্ড, ওয়ার আউটসাইড দ্য রেঞ্জ অফ ফায়ারিং, ওয়ার হিট বাই মিস্টেক, মানে তাদেরকে কি ভুলে তার উপর ফায়ারিং করা হয়েছিল, হিট করা হয়েছিল, নাকি ওয়ার আউটসাইড দ্য রেঞ্জ অফ ফায়ারিং, তাদের যে রেঞ্জটা ছিল, যে এলাকাটা ছিল, যে তারা জানতো যে এই এলাকার মধ্যে তারা ফায়ারিং করবে, তার বাইরে কি ছিল, নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর ওয়ার নট স্পেয়ার্ড, দেখো এই লাইনটাতে আছে, এক্সেপ্ট ফর সাম ক্রস বর্ডার ফায়ারিং এইমড অ্যাট ইচ আদার্স বাংকার্স আদার, মানে এইম করা ছিল, লক্ষ্য করাই ছিল, এইমড অ্যাট ইচ আদার্স বাংকার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশনস। তার মানে কি, বাংকার এবং ফর্টিফিকেশনকেও তো লক্ষ্য করা হয়েছিল, তার মানে তাদেরকে তো ছাড়েনি, ওয়ার নট স্পেয়ার্ড। অপশন নাম্বার বি, তাদেরকে তো ছাড়েইনি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, দ্য টার্গেটস ওয়ার লোকেটেড উইথ দ্য হেল্প অফ, টার্গেটগুলো ছিল, যে লক্ষ্যগুলো ছিল, সেগুলো লোকেট করা হয়েছিল, মানে বুঝতে পারা হয়েছিল, সেটা কিভাবে তারা বুঝতে পেরেছিল। আ কম্বিনেশন অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান এফোর্ট, স্পেস টেকনোলজি অনলি, মানে কি শুধুমাত্র ওই মহাকাশের, মানে স্যাটেলাইটের কথা বলছে, মহাকাশ যে প্রযুক্তি তার দ্বারা, সেন্সার অনলি, সেন্সার মানে বললাম আগেই যে এটা এক ধরনের প্রযুক্তি যেটা কিনা আগে থেকেই তোমার বুঝতে পারবে যে কোনো মিসাইল আসছে কিনা, মিসাইলের রেঞ্জ কতটা, দূরত্ব কতটা, কোন কোন জায়গা থেকে আসছে, এটা কি রকম ড্যামেজ করতে পারে, সেন্সার হচ্ছে ওইগুলো। আর হিউম্যান ইনপুট মানে হচ্ছে শুধুমাত্র মানুষের তথ্য, তা তো নয়। আর কম্বিনেশন মানে মিলিত, যে মিলিতভাবে আর কি, টেকনোলজি প্রযুক্তিও ছিল আর হিউম্যান এফোর্টও ছিল। কেন বলছি, এখানে বলে দেওয়া আছে না, এখানে এই যে এখানে দেখো, উম,
এই যে থ্যাঙ্কস টু হাইলি পাওয়ারফুল সেন্সার্স, স্যাটেলাইট ইনপুটস অ্যান্ড রিলায়েবল হিউম্যান ইন্টেলিজেন্স, মানে মানব যে ইন্টেলিজেন্স, মানুষের যে ইন্টেলিজেন্স, মানুষের যে গোয়েন্দা, সেটাও তো কাজ করেছে। তার সাথে সাথে কি সেন্সর স্যাটেলাইট এগুলোও কাজ করেছে। তার মানে কি সেন্সর স্যাটেলাইট এগুলো তো প্রযুক্তি টেকনোলজির মধ্যে পড়ছে। তাহলে কোন অপশনটা হবে? আ কম্বিনেশন অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান এফোর্ট। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ইন দ্য ফিউচার অফ মডার্ন ওয়ারফেয়ার হিউম্যান এফোর্ট উইল কন্টিনিউ টু কাউন্ট মোর দ্যান টেকনোলজি। বলছে কি ফিউচার অফ মডার্ন ওয়ারফেয়ার মানে আহ, ব- আম, উম, অত্যাধুনিক যে ওয়ারফেয়ার, যে যুদ্ধগুলো হচ্ছে, ঠিক আছে, আধুনিক যুগে যে যুদ্ধ, সেগুলো কি বলছে হিউম্যান এফোর্ট মানে মানুষের যে প্রচেষ্টা, হিউম্যান এফোর্ট, এটা কি কন্টিনিউ টু কাউন্ট মোর দ্যান, মানে কন্টিনিউ টু কাউন্ট মানে এখানে কি বলছে যে বিবেচিত হবে আর কি, কন্টিনিউ টু কাউন্ট মোর দ্যান টেকনোলজি, নাকি টেকনোলজি উইল এক্লিপস হিউম্যান এফোর্ট, তাই না? টেকনোলজি উইল এক্লিপস মানে টেকনোলজি বর্তমান সময়ে, আধুনিক সময়ে এতটাই উন্নত হয়েছে যে কিনা মানুষের প্রচেষ্টার উপর, মানে প্রচেষ্টাকে পুরোপুরি ঢেকে দেবে। তাহলে অপশন নাম্বার বিটাই হবে সেকেন্ড। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে, হিউম্যান ভেলার অ্যান্ড হিউম্যান টেকনোলজি আর গোয়িং টু কাউন্ট ইকুয়ালি, মানে মানুষের যে সাহস আর মানুষের যে হিউম্যান টেকনোলজি, প্রযুক্তি, এটা কি বলেছে কাউন্ট ইকুয়ালি, সমানভাবে বিবেচিত হবে, তা তো নয়। টেকনোলজি উইল এক্লিপস হিউম্যান এফোর্ট মানে প্রযুক্তি মানুষের প্রচেষ্টার উপরে চলে যাবে, মানুষের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সেটা ঢেকে দেবে, প্রযুক্তি মানে এতটাই উন্নত হয়েছে। আর লাস্ট অপশন ছিল অনলি নিউক্লিয়ার টেকনোলজি ক্যান এক্লিপস, নিউক্লিয়ার টেকনোলজির কথা তো বলাই হয়নি এখানে, নন নিউক্লিয়ার টেকনোলজি ছিল, মেটেরিয়াল ছিল, নিউক্লিয়ার টেকনোলজি হবে না। নিউক্লিয়ার টেকনোলজি তোমরা শুনে থাকবে যে নিউক্লিয়ার যে ওয়েপেনগুলো হয় সেগুলো ইউজ করা যায় না, কারণ এটা তোমরা যদি ইতিহাসে পড়ে থাকবে, ওই আমেরিকা স্ট্রাইক ছিল জাপানকে 1945-এ, হিরোশিমা আর নাগাসাকি দুটো শহরে নিউক্লিয়ার বম্ব তারা ফেলেছিল। তো নিউক্লিয়ার ওয়েপেনের এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, তবে নিউক্লিয়ার ওয়েপেন আছে, অনেক দেশের কাছে আছে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেনের কোনো কাজ নেই। আচ্ছা, 6 নম্বর দাগে কি বলেছে দেখো, অটোমেটিক রেসপন্স সিস্টেম হেল্পস টু স্ট্রাইক ডাউন এনিমি ওয়েপেন্স, লঞ্চ প্রোঅ্যাক্টিভ অ্যাটাকস অন, আচ্ছা, অটোমেটিক রেসপন্স সিস্টেম মানে আমি কি বললাম, যেটা নিজে থেকে যারা অ্যাক্টিভেট হয়ে যায়, নিজে থেকে স্বয়ংক্রিয় যে টেকনোলজিগুলো হয় নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে যায়। স্ট্রাইক ডাউন এনিমি ওয়েপেন্স মানে তাদেরকে ধ্বংস করে ফেলে দেয়। শত্রুর যে ওয়েপেনগুলো হয়, অস্ত্র যেগুলো হয়, যেমন মিসাইল বলতে পারো, সেগুলোকে কি ধ্বংস করে দেয়। লঞ্চ প্রোঅ্যাক্টিভ অ্যাটাকস অন দ্য এনিমি মানে প্রোঅ্যাক্টিভ মানে কি আগে থেকে কি অ্যাটাক করে এনিমিতে, শত্রুকে। আর কুইকেন দ্য এন্ড অফ ওয়ার মানে হচ্ছে যুদ্ধটা শেষ শেষ যে হবে সেটা কি তাড়াতাড়ি করে। আর মোবিলাইজ দ্য অ্যাভেলেবেল রিসোর্স মানে হচ্ছে যে তোমার কাছে যে উপযোগী বস্তু আছে সেগুলোকে তুমি কিভাবে ব্যবহার করছো, তো মানে ব্যবহারযোগ্য করে তোলা। তাই কি অটোমেটিক রেসপন্স সিস্টেম হচ্ছে ওই ধরনের টেকনোলজি যেটা কিনা আহ, শত্রুর যে তোমার মিসাইল হোক যাই হোক না কেন, সেটাকে ধ্বংস করে দিতে পারে। যেমন আমি তোমাকে বললাম যে S-400 ইজ এ কাইন্ড অফ এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া হ্যাভ, অর আয়রন ডোম দ্যাট ইসরায়েল হ্যাভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হয়ে গেল আমাদের 6-এর দাগে, এগুলো শেষ। এবারে বিয়ের দাগে কি বলেছে, ইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। আচ্ছা, ট্রু ফলস দিতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট, লাইন বা ফ্রেজ কিছু একটা দিতে হবে। তো প্রথমে কি বলেছে দেখো, দেয়ার ওয়াজ নো ক্রস বর্ডার ফায়ারিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন দ্য রিসেন্ট কনফ্লিক্ট। এটা তো অবশ্যই ফলস হবে, অবশ্যই এটা ফলস। কেন? বলছে যে কোনো ক্রস বর্ডার ফায়ারিং হয়নি রিসেন্ট টাইমে ভারত আর পাকিস্তান, তাই কি এটা তো ফলস। এবার সাপোর্টিং সেন্টেন্সে কি দেবো আমরা, প্রথমেই আছে ক্রস বর্ডার ফায়ারিং, এই যে এখান থেকে দেখো লাইনটা, এক্সেপ্ট ফর সাম ক্রস বর্ডার ফায়ারিং, তাহলে এই কথাটা তো এখানেই আছে। এইমড অ্যাট ইচ আদার্স বাংকার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশনস, দ্য এক্সচেঞ্জ ওয়াজ লার্জলি এয়ারবোর্ন ইন্টেন্ডেড অ্যাট সাম রিমোট স্ট্র্যাটেজিক টার্গেটস। তাহলে এখান থেকে আমরা এতদূর পর্যন্ত
এটা হচ্ছে আমরা প্রথম প্রশ্নটার সাপোর্টিং সেন্টেন্স আমরা দেব। ঠিক আছে, তাহলে এটা হবে প্রথম প্রশ্নটা। আচ্ছা, নেক্সট। দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট হ্যাজ বিকাম অ্যান আই ওপেনার। তাই তো, আমাদের তো চোখ খুলে দিয়েছে, আমাদের মতো সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে, এটা ট্রু হবে। দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট হ্যাজ বিকাম অ্যান আই ওপেনার। কেন? কারণ চোখ খুলে দিয়েছে যে টেকনোলজি, মানে ভবিষ্যৎ যুগে টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে ভবিষ্যতের যে যুদ্ধগুলো হচ্ছে বা হবে, যুদ্ধগুলো হবে, সেগুলো কিরকম হবে, কতটা টেকনোলজি নির্ভর হবে, তাই না, সেই সম্বন্ধে আমাদের বলে দিয়েছে। তাহলে এখানে আমরা সাপোর্টিং সেন্টেন্স কি দেব? এই লাইনটা দেখো, the war or battle, whatever we call it, has opened our eyes to the warfare of future. এই লাইনটা, এটা আমরা দেব সেকেন্ড সেন্টেন্সের সাপোর্টিং স্টেটমেন্ট। এটা দেব আমরা সেকেন্ড সেন্টেন্সের। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা কি আছে দেখি। 3 নম্বরে কি বলেছে দেখো, দ্য প্রেজেন্ট ওয়েপন্স ক্যান কজ ডেডলি অ্যান্ড ইনস্ট্যান্ট ডিস্ট্রাকশন। বর্তমান সময়ের যে অস্ত্রশস্ত্র এগুলা কি, এগুলো কি বলছে, কজ ডেডলি মানে খুবই ভয়ানক, অ্যান্ড ইনস্ট্যান্ট ডিস্ট্রাকশন মানে ইনস্ট্যান্ট ডিস্ট্রাকশন মানে কি, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া। তাই তো ছিল, এটা তো ট্রু হবে, এটা তো ট্রু হবে। কেন? এখানে দেখো, এই যে ইন আ ফ্ল্যাশ, এই কথাটা ছিল না, ইন আ ফ্ল্যাশ মানে মুহূর্তের মধ্যে। এই যে দেখো, ইট ক্যান কজ ইমেন্স ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি ইন আ ফ্ল্যাশ ইভেন উইথ কনভেনশনাল অর নন নিউক্লিয়ার মেটেরিয়ালস। তাহলে আমরা এইখান থেকে দেবো, মোর ওভার দ্য প্রেজেন্ট ওয়েপন্স ক্যানট অনলি হিট দ্য ডিস্ট্যান্ট লোকেশনস। বর্তমান সময়ে যে অস্ত্রগুলো আছে, যে ওয়েপেনগুলো আছে, সেগুলো শুধুমাত্র ডিস্ট্যান্ট লোকেশন, দূরবর্তী কোনো স্থান নয়, স্থানে মানে হিট করতে পারে না, উইথ ইম্প্যাক্টেবল একিউরেসি মানে একদম নিখুঁত পুঙ্খানুপুঙ্খভাবে হিট করতে পারে না। শুধু এটাই নয়, ইট ক্যান কজ ইমেন্স ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি ইন আ ফ্ল্যাশ ইভেন উইথ কনভেনশনাল অর নন নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস। তাহলে এই লাইনটা পুরোটা আমরা দিয়ে দেবো এখান থেকে এতটা। এটা হয়ে যাবে আমাদের থার্ড কোয়েশ্চেনের সাপোর্টিং সেন্টেন্স। ঠিক আছে, এইখান থেকে দেবো। আচ্ছা, এবার কি বলছে দেখো, হোয়াট হ্যাভ দ্য লেম্যান রিয়েলাইজড ইন রিগার্ড টু দ্য রিসেন্ট ইন্ডো পাক কনফ্লিক্ট। মানে বলতে চাইছে যে সাধারণ মানুষ কি বুঝতে পেরেছে এই বর্তমান সময়ের যে ভারত পাকিস্তানের যে একটা কনফ্লিক্ট হলো, একটা যুদ্ধ হলো, এটার পরে সাধারণ মানুষ কি বুঝতে পেরেছে। সাধারণ মানুষ এটাই বুঝতে পেরেছে যে ভবিষ্যতের যে ফিউচারে যে ওয়ারগুলো হবে, ফিউচারে যে যুদ্ধগুলো হবে, সেগুলো ডিসাইড করবে কারা, সেগুলোর দিক মানে সেগুলো কি কি রকম হবে, সেটা ডিসাইড করবে কারা, সেটা তো টেকনোলজি, তাই না। তাহলে কি হবে এটার অ্যান্সার, দ্য লেম্যান। আচ্ছা, এটার অ্যান্সার আমি উপরে লিখে দিচ্ছি। The laymen have realized that technology rather than human uh, decisions
will decide the course of future warfare. দেখো কি লিখেছে, দ্য layman have realized that technology rather than human decisions will decide the course of future warfare, মানে ভবিষ্যতের যে যুদ্ধ হবে সেটার আহ, কার উপর নির্ভর করবে, কার উপর নির্ভর করবে, যে টেকনোলজি প্রযুক্তির উপর নির্ভর করবে, মানুষের উপরে নয়, তাই না? আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে, হোয়াট ডিড দ্য ক্রস বর্ডার ফায়ারিং ট্রাই টু হিট? ক্রস বর্ডার ফায়ারিং মানে সীমান্ত বরাবর যে গুলিগুলো চলেছে সেগুলো কি কাকে হিট করতে চেয়েছিল, কাকে হিট করতে চেয়েছিল? এখানে আছে বাংকার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশনস, বাংকার্স অ্যান্ড ফর্টিফিকেশনস, তাই না? বাংকার্স অ্যান্ড আদার ফর্টিফিকেশনস at aimed at each others bunkers and other fortifications, তাহলে সেটা লিখলেই হবে। ক্রস বর্ডার ফায়ারিংটা লক্ষ্য করা হয়েছিল কার উপর? আচ্ছা, এটা আমি, তোমরা পজ করে তুলে নিবে, এটা আমি মুছে দিলাম। The cross border firing tried to hit each others each others bunkers and fortifications, fortifications, ঠিক আছে? The cross border firing tried to hit each other's bunkers and other fortifications, bunkers and other fortifications, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ক্যান সেভ আ কান্ট্রি অ্যাট ওয়ার ফ্রম অ্যানিহিলেশন, মানে বিনাশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে কে রক্ষা করবে একটা দেশকে? বিনাশ যাতে না হয়, বিনাশের হাত থেকে রক্ষা করবে কে? only only a technology superior to the enemies, তাই না? এখানে ছিল only a technology superior to the, মানে অন্য দেশের তুলনায়, মানে তোমার যে শত্রু দেশ তার তুলনায় যদি তোমার উন্নত টেকনোলজি থাকে তাহলে তোমাকে সে রক্ষা করবে ফ্রম বিনাশ, ফ্রম অ্যানিহিলেশন। তাহলে আমরা এটা লিখলেই হবে।
only a technology superior to the enemies can save a country from annihilation. আচ্ছা, লাস্ট প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট ওয়্যার শট ডাউন। হোয়াট ওয়্যার শট ডাউন মানে আহ, কি জিনিসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কি জিনিসকে, কি জিনিসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখানে দেওয়া আছে দেখো, এই যে মিসাইলস অর ড্রোনস to track the enemy missiles or drones and shoot them down midway with automatic response system। তাহলে মিসাইল আর ড্রোন এইগুলোকেই তো শুট করা হয়েছিল। মিসাইলকে আর ড্রোনকে শুট করা হয়েছিল। What were shot down? Missiles and drones were shot down। ঠিক আছে, তাহলে আনসিনটা হয়ে গেল আমাদের। এবার গ্রামারে চলে আসি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে কারেক্ট ভার্বের ফর্ম দিয়ে। দ্য স্কুল ওয়াজ বিন ক্লোজড। আচ্ছা, এখানে ক্লোজড দেওয়া আছে অন সানডে, তার মানে পাস্টে আছে, তাহলে আমরা পাস্টে করব। দ্য স্কুল ওয়াজ closed on Sunday. Ratan called a meeting under the banyan tree in front of the school gate. Tomal sir was presided. Tomal sir presided হবে। Tomal sir presided over the meeting. It was decided that the students appealing. এটা would appeal হবে। Would appeal। ঠিক আছে। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। পাঁচু ড্যাশ টিচার লুজেস। পাঁচু, আচ্ছা পাঁচু এখানে টিচারকে ইন্ডিকেট করছে, তাহলে দা টিচার। পাঁচু দ্য টিচার লুজেস at least one umbrella every month, however he never goes out, never goes out of his home without an umbrella। ঠিক আছে। এরপরে জাদেজা এন্ড সুন্দর স্কোর সেঞ্চুরিজ ফর ইন্ডিয়া, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ তোমরা সবাই জানো, তাহলে এখানে আমরা করব সেঞ্চুরিজ স্কোর্ড ফর ইন্ডিয়া বাই জাদেজা এন্ড সুন্দর। সেঞ্চুরিজ scored
সরি, সেঞ্চুরিজ ওয়্যার স্কোর্ড হবে, সেঞ্চুরিজ ওয়্যার scored for India by Jadeja and Sundar। ঠিক আছে, ভয়েস চেঞ্জ তোমরা সবাই জানো, অবজেক্টকে সাবজেক্ট করবে, সাবজেক্টকে অবজেক্ট করবে, আর টেন্স অনুযায়ী করতে হবে। দেখো এখানে স্কোর দেওয়া ছিল, এটা তো পাস্ট টেন্সে আছে, আর যখন আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে যখন আসবো তার জন্য আমাদেরকে একটা হেল্পিং ভার্ব রাখতে হবে। পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব আমরা ওয়্যার দিছি কেন, কারণ এখানে সেঞ্চুরিজ আছে, তাই না? সেঞ্চুরি থাকলে ওয়াজ দিতাম, তাহলে সেঞ্চুরিজ ওয়্যার, আর এটা স্কোর্ড, এটা ভার্বের থার্ড ফর্ম। পাস্ট ফর্মও স্কোর্ড হয়, কিন্তু থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল যেটা সেটাও স্কোর্ড হবে। তাহলে সেঞ্চুরিজ ওয়্যার স্কোর্ড ফর ইন্ডিয়া বাই জাদেজা অ্যান্ড সুন্দর। ঠিক আছে, পরেরটা দেখো কি বলেছে, ন্যারেশন চেঞ্জ আছে, দেখো কি বলেছে। ক্যান ইউ প্লিজ লেন্ড ইউর ফিজিক্স বুক টু মি ফর এ ডে, ইমরান সেড টু থমাস। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এটা বুঝতেই পারছো তোমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেইড টুটা কি হয়ে যায়, আস্কড হয়ে যায়। তাহলে আমরা লিখবো কি, ইমরান আস্কড থমাস আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ দিতে হয়, তাহলে ইফ দিলাম। ইফ ইউটা আছে, ইউটা কি হয়ে যাবে, ইউটা কাকে বলছে, ইমরান থমাসকে বলছে, তার মানে থমাসকে নিয়ে বলছে। তাহলে এটা হয়ে যাবে, ইফ ইউটা হয়ে যাবে হি, ক্যানটা হয়ে যাবে কুড, ইফ হি কুড। কেন কুড হলো, কারণ পাস্টে আছে, তাই না? ইমরান আস্কড থমাস ইফ হি কুড প্লিজ, প্লিজটা প্লিজ থাকবে, লেন্ড ইয়োরটা হয়ে যাবে হিজ, হিজ ফিজিক্স বুক, ফিজিক্স বুক টু মিটা হয়ে যাবে হিম, টু হিম ফর আ ডে। ঠিক আছে, ইমরান asked থমাস if he could please lend his physics book to him for a day। আচ্ছা, এরপরে আছে গভর্নমেন্ট রিডিউসড দ্য প্রাইস অফ পেট্রোল, রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য নাউন ফর্ম অফ রিডিউসড। আচ্ছা, রিডিউসড এর নাউন ফর্ম কি হয়, রিডিউসড এর নাউন ফর্ম হয় রিডাকশন, তাহলে রিডাকশন দিয়ে করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে নাউন ফর্ম। গভর্নমেন্ট রিডিউসড দ্য প্রাইস অফ পেট্রোল, তাহলে এটা হবে, এটা হবে দেয়ার ওয়াজ, কেন ওয়াজ দিলাম, রিডিউসড বলা আছে না, পাস্ট টেন্সে আছে, তাহলে দেয়ার ওয়াজ আ রিডাকশন, আ রিডাকশন অফ প্রাইস,
সরি, এখানে অফ হবে না, ইন হবে। রিডাকশন ইন প্রাইস অফ পেট্রোল বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ দেয়ার ওয়াজ এ রিডাকশন ইন প্রাইস অফ পেট্রোল বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার এবার এখানে আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ইয়ামালে হ্যাজ ইমার্জড অ্যাজ দি লেটেস্ট সেন্সেশন ইন ওয়ার্ল্ড ফুটবল। আচ্ছা, ইমার্জড, ইমার্জড এখানে হবে কাম আপ। আচ্ছা, তার আগে বলে থাকি, দেখো এটা কোন টেন্সে আছে, টেন্স অনুযায়ী তোমরা কিন্তু ফ্রেজাল ভার্বগুলো করবে। এখানে দেখো হ্যাজ ইমার্জড, এটা আগে বুঝতে হবে কোন টেন্সে আছে। হ্যাজ ইমার্জড কোথায় হয়? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কি হয়, সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা জানো। হ্যাভ সাবজেক্ট হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর ভার্বের থাকে থার্ড ফর্ম। দেখো এখানে সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজটা আছে, আর ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে। এটা কিন্তু পাস্ট ফর্মে নেই, এটা থার্ড ফর্মে আছে। তাহলে থার্ড ফর্মে কামের ফার্স্ট ফর্ম হয় কাম, তারপরে হয় পাস্টে কেম, আর এটা যখন পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্মে হয় সেটা কিন্তু আবার কাম হয়ে যায়। তাহলে এখানে কিন্তু ইয়ামালে হ্যাজ ইমার্জড, এটা কিন্তু কাম থেকে কাম আপই থাকবে, এটা কাম আপই থাকবে। ঠিক আছে, থার্ড ফর্মে আছে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে নেই, থার্ড ফর্মে আছে। নেক্সট দেখো, ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, এটা এখানে হবে, এখানে হবে কাম আপ, কাম আপ। এরপরে ডেঙ্গু স্প্রেড ইন আওয়ার এরিয়া লাস্ট মান্থ। আচ্ছা, এখানেও দেখো স্প্রেড ওয়ার্ডটা, স্প্রেড কিন্তু স্প্রেড 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 তিন জায়গাতে কিন্তু স্প্রেড থাকে, তিনটে ফর্মে স্প্রেড। ঠিক আছে, আর এখানে লাস্ট মান্থ বলা আছে মানে এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, লাস্ট মান্থে ছড়িয়ে গিয়েছিল। তাহলে স্প্রেডটা স্প্রেডই থাকবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাস্ট হলো। ঠিক আছে, স্প্রেডের তিনটে ফর্মে স্প্রেডই থাকে। আফটার দ্য ইভেন্ট দ্য প্রাইজেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড, ওয়্যার ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ওয়্যার ডিস্ট্রিবিউটেড, সরি, স্প্রেড, স্প্রেডটা হয় ব্রেকআউট। তাহলে এখানে ব্রেকআউটটা তুমি ব্রোক আউট করবে, পাস্টে করবে ব্রোক আউট, ব্রোক আউট। আফটার দ্য ইভেন্ট দ্য প্রাইজেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, ডিস্ট্রিবিউটেডটা হবে গিভ অ্যাওয়েটা হবে, ওয়্যার ডিস্ট্রিবিউটেড এখানে হবে, এটা থার্ড ফর্মে আছে, ওয়্যার ডিস্ট্রিবিউটেড প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটা তুমি করবে গিভেন অ্যাওয়ে, গিভটা হয়ে যাবে গিভেন, গিভেন অ্যাওয়ে। প্যাসিভ ভয়েসে আমরা কি করি, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, তাই না? তাহলে গিভটা, গিভের থার্ড ফর্ম কি হয়, গিভেন হয়ে যায়। ঠিক আছে, চলো এবার আছে আনসিন থেকে আমাদের ওয়ার্ড খুঁজতে হবে। প্রথমে ছিল মেইনলি, মেইনলি এটা হয়ে যাবে লার্জলি। ঠিক আছে, কি হয়ে যাবে, লার্জলি। এরপরে আছে রিয়াকশন, রিয়াকশনটা কি হবে, রেসপন্স। কোথায় ওয়ার্ডগুলো আছে আমি বলে দিচ্ছি। এরপর আছে হিরোইজম, হিরোইজমটা হয়ে যাবে ভেলার, আর স্ট্রাইকটা হয়ে যাবে হিট।
দেখো প্রথমে মেইনলিটা কোথায় আছে, দেখো লার্জলি। দেখো এই যে এখানে দেখো লার্জলি দেওয়া আছে, ঠিক আছে। আর কি ছিল? রিয়াকশন, রেসপন্স, হিরোইজম, ভেলার, স্ট্রাইক, হিট। রিয়াকশনটা হয়ে যাবে রেসপন্স। রিয়াকশনটা হয়ে যাবে রেসপন্স। আচ্ছা, স্ট্রাইক ছিল, স্ট্রাইক, স্ট্রাইকটা হয়ে যাবে হিট, স্ট্রাইকটা হয়ে যাবে হিট। আচ্ছা, আর একটা হিরোইজম, হিরোইজম হয়ে যাবে ভেলার, হিরোইজম হয়ে যাবে ভেলার। এখানে প্রথমে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। রাইটিং সেকশনের ফার্স্ট কোশ্চেনটা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাসেস ফর দ্য মাধ্যমিক ক্যান্ডিডেটস আফটার দ্য টেস্ট এক্সামিনেশন। বলছে যে এখানে টেস্ট এক্সামের পরে স্পেশাল ক্লাসের জন্য ব্যবস্থা করতে আমরা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি। আমাদের স্কুলে যে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি। তো এখানে পয়েন্টগুলো আছে: নো গাইডেন্স অ্যাট হোম, নিড ফর স্পেশাল ক্লাসেস, মেনশন দ্য সাবজেক্টস, প্রেফার টাইমিং। কোন সময়ে আমাদের আমরা পারবো করতে, আর কোন কোন সাবজেক্টগুলোর জন্য আমরা স্পেশাল ক্লাস চাইছি, সেইগুলো আমরা বলবো। তো এখানে আমি রাইটিংটা লিখে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে সেটা তুলে নেবে। প্রথমে তোমরা যাকে দিচ্ছ, টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস, এটা তোমরা লিখবে, স্কুলের নাম দিবে, অ্যাড্রেস দিবে, এখানে সাবজেক্টটা দিবে রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জিং স্পেশাল ক্লাসেস ফর মাধ্যমিক ক্যান্ডিডেটস। এবারে বডিটা তোমরা এইভাবে করবে। প্রথম যে প্যারাটা, সেই প্যারাটার মধ্যে তোমরা কি করবে, সম্পূর্ণ যে মেন বিষয়টা সেটা তোমরা লিখবে। দেখো, আই আ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল, আমরা হেডমাস্টারকে বলছি, উড লাইক টু রিকোয়েস্ট ইউ kindly to arrange some special classes for the madhyamik candidates after the text examination. Many of us do not get proper guidance at home. দেখো এখানে বলা হয়েছে যে আমাদের বেশিরভাগই বাড়িতে আমরা ঠিকঠাক গাইড পাই না, পড়ার সেরকম সুযোগ মানে কেউ পড়িয়ে দেয় না, আমাদের কেউ সাহায্য করার নেই। অ্যান্ড দিস স্পেশাল ক্লাসেস উইল হেল্প আস ইমপ্রুভ বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশন। এই স্পেশাল যে ক্লাসগুলো হবে সেগুলো আমাদের ফাইনাল এক্সামের আগে প্রচণ্ড হেল্প করবে। তো এটা আমরা মেন যে কারণটা কেন লিখছি সেটা আমরা প্রথম প্যারাতেই লিখলাম। এরপরে মেন যে ডিটেলসে আমরা সেকেন্ড প্যারাতে দিয়েছি, উই উড বি গ্রেটফুল ইফ স্পেশাল ক্লাসেস অন ইম্পর্টেন্ট সাবজেক্ট সাচেস, আমরা কোন কোন ক্লাস, যেটা পয়েন্টে ছিল, কোন কোন ক্লাসের জন্য আমরা স্পেশাল ক্লাস চাইছি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি, এগুলোর জন্য আমরা স্পেশাল ক্লাস চাইছি, সেটা আমরা এখানে মেনশন করলাম। ইফ পসিবল উই প্রিফার দ্য টাইমিং from 10 a.m. to 1 p.m. so that all students can attend without difficulty. টাইমের একটা যে ব্যাপারটা বলে দিয়েছে, পয়েন্ট যেটা দেওয়া ছিল, তো আমরা এখানে টাইমটাও মেনশন করেছি, 10টা থেকে 1টার মধ্যে ক্লাসটা করানোর জন্য। আর শেষে একটা কনক্লুশন, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড, থ্যাঙ্কিং ইউ। আর এখানে ইউজ ওবিডিয়েন্টলি তোমার নাম, ক্লাস, রোল, এগুলো দিয়ে দেবে। আচ্ছা, সেকেন্ড যে রাইটিংটা, দেখো কি বলেছে, এটা একটা রিপোর্ট রাইটিং বলেছে, ঠিক আছে। অ্যাজ দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট এ রিপোর্ট ফর দ্য অ্যানুয়াল ম্যাগাজিন অফ ইউর স্কুল অন অ্যান ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন। মানে ম্যাগাজিনের মধ্যে তোমার লেখাটা বেরোবে যে তোমার
স্কুলের যে ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন হয়েছে সেটা সম্পর্কে। তো এখানে দেখো পয়েন্টগুলো দেওয়া আছে, ডেট, টাইম অ্যান্ড ভেনিউ, ক্লাসেস ইনভলভ, কোন কোন ক্লাস এতে অংশগ্রহণ করেছিল, কুইজ মাস্টার কে ছিল, টপিক কি কি ছিল কুইজের জন্য, আর ডিউরেশন, উইনার্স, পার্টিসিপেশন অফ দ্য অডিয়েন্স। ঠিক আছে, মানে কতক্ষণ ধরে এটা চলেছে, উইনার কে হয়েছে, জিতেছে কে, এই সম্বন্ধে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট দিতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা বলি, যখন তোমরা রিপোর্ট লিখবে, রিপোর্ট লেখার সময় অলওয়েজ তোমরা চেষ্টা করবে পাস্ট টেন্সে লেখার, কারণ রিপোর্ট হচ্ছে পাস্টে ঘটে যাওয়া কোনো ইভেন্ট থেকেই তোমাকে রিপোর্ট বেশি লিখতে দেয়, এক্সেপ্ট ফর দ্য সার্ভে। যদি কোনো সার্ভে হয়, যদি কোনো অ্যানালিসিস, সরকার যদি কোনো ডেটা বের করে, ওই ধরনের রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট যেগুলো হয় সেগুলো প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। বাকিগুলো কি হয়, বেশিরভাগটাই পাস্টে কোনো ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে তোমাদের রিপোর্ট লিখতে হবে। তো তোমরা রিপোর্ট যেটা দিবে, হেডিংটা অলওয়েজ তোমরা ক্যাপিটালে দেবে, ঠিক আছে? রিপোর্ট অন ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন, আর বাই দ্য স্টুডেন্ট সেক্রেটারি, এখানে কোনো মিস্টার মিসেস এই ধরনের কিছু দেওয়ার দরকার নেই, শুধু নিজের নাম দিতে পারো, দ্য স্টুডেন্ট সেক্রেটারি। এটা যেমন ম্যাগাজিনে বেরোবে তাই এটা তুমি দিয়েছো। এবারে অ্যান ইন্টার ক্লাস কুইজ কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল অন, এবারে তোমরা ডেটটা দেবে, আমি ডেট দিইনি, যে ডেট তোমরা দিতে চাও সেই ডেটটা দেবে। ইন দ্য স্কুল অডিটোরিয়াম, কোথায় হয়েছে, স্কুল অডিটোরিয়ামে। দ্য ইভেন্ট বিগান এর টাইমটা দেবে, যে কটা থেকে শুরু হয়েছিল, আমি টাইম দিইনি। উইথ গ্রেট এনথুসিয়াজম স্টুডেন্টস ফ্রম ক্লাসেস 6 to 10 পার্টিসিপেটেড অ্যাক্টিভলি, কারা কারা পার্টিসিপেন্টস ছিল পয়েন্টে দেওয়া ছিল, সেটা 6 to 10 হবে। আওয়ার রেসপেক্টেড টিচার্স অ্যাক্টেড অ্যাজ কুইজ মাস্টার্স, কারা কুইজ মাস্টার ছিল, কুইজটা যারা করাচ্ছিলেন, রেসপেক্টেড টিচার যারা ছিল তারা করাচ্ছিলেন, অ্যান্ড কন্ডাক্টেড দ্য প্রোগ্রাম স্মুথলি। দ্য কুইজ ইনক্লুডেড ভ্যারিয়াস টপিক্স, কোন কোন টপিক্সের মধ্যে দেওয়া ছিল, জেনারেল নলেজ, সায়েন্স, স্পোর্টস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য অডিয়েন্স অলসো এনজয়েড স্পেশাল অডিয়েন্স রাউন্ড কোয়েশ্চেন, মানে অডিয়েন্সের জন্য একটা স্পেশাল রাউন্ডের কোয়েশ্চেন ছিল, যেখানে অডিয়েন্সদেরকে আমরা প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? আফটার সেভারাল এক্সাইটিং রাউন্ডস ক্লাস 9 ইমার্জড অ্যাজ দি উইনার, কারা উইনার হয়েছিল সেটা দিতে বলা হয়েছিল, তো ক্লাস 9 আমি দিয়েছি, ওয়াই ক্লাস 8 সিকিউরড দ্য রানার্স আপ পজিশন। ঠিক আছে, উইনার কারা হয়েছে তাদের আমি বলে দিয়েছি। দ্য ডিউরেশন কতটা ছিল ওটা পয়েন্টের মধ্যে ছিল, দ্য ডিউরেশন অফ দ্য ইভেন্ট ওয়াজ নিয়ারলি 1 hour অ্যান্ড দ্য এন্টায়ার প্রোগ্রাম ওয়াজ এনজয়েড বাই অল, কতক্ষণ টাইমের মধ্যে হয়েছিল সেটাও দিয়েছি। আর দ্য কম্পিটিশন হেল্পড স্টুডেন্টস এক্সচেঞ্জ আইডিয়াস, এই কম্পিটিশনের ফলে আমাদের কি হলো, স্টুডেন্টদের কি কি লাভ হয়েছে সেটা দিয়েছি। এক্সচেঞ্জ, স্টুডেন্টস এক্সচেঞ্জ আইডিয়াস, ইমপ্রুভ নলেজ, তাদের জ্ঞানের অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তারা অনেক বেশি জেনেছে। অ্যান্ড ডেভেলপ কুইক থিঙ্কিং স্কিলস, তাড়াতাড়ি চিন্তাভাবনার যে ক্ষমতা সেটা তারা ডেভেলপ করেছে। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ দ্য ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য কালচারাল সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি থ্যাঙ্কস জানিয়েছেন এই প্রোগ্রামটার শেষে। তো এটা রিপোর্টটা ছিল। তো রিপোর্টে যেটা বললাম, তোমরা যে হেডিংটা দেবে সেটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে দেবে, ঠিক আছে? আর বাই নিজের আগে তোমরা মিস্টার মিসেস এই ধরনের কিছু দেবে না, আর পাস্ট টেন্সেই করবে তোমরা। আচ্ছা, লাস্ট আরেকটা রাইটিং আছে, এখানে দেখো একটা প্রসেস আছে, প্রসেস মেকিং। দেখো এখানে কি বলেছে, প্রিপারেশন অফ এ মিক্সচার useful for rehydration or removing shortage of water in the body, it is also useful, ঠিক আছে। এবার দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে কি কি লাগবে, ক্লিন হ্যান্ডস, ক্লিন পটস, টি স্পুন, টেবিল স্পুন, কাপ। এবারে এর পয়েন্টগুলো ইউজ করে করে আমরা, দেখো এখানে পয়েন্ট কি আছে, 1 liter of boiled but cold water in a pot, sugar or honey 2 tablespoonful, ordinary salt 4 tablespoonful, orange juice half cup, and lemon juice or a few drops sodium bicarbonate, commonly called edible soda, quarter teaspoon, stirring well। তো এইগুলোকে এই পয়েন্টগুলোকে ইউজ করে আমাদের লিখতে হবে। তো প্রসেস রাইটিংয়ে তোমরা জানো, প্রসেস রাইটিংয়ে তোমরা অলওয়েজ প্যাসিভ ভয়েস ইউজ করার চেষ্টা করবে, আর লিঙ্কার ইউজ করবে। এখানে দেখো আমি করে দিয়েছি। দ্য ফলোয়িং স্টেপস আর ফলোড টু প্রিপেয়ার আ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন অ্যান্ড কিউরিং ডায়রিয়া। ফার্স্ট এ দেখো এখানে লিঙ্কার দিয়েছি আমি, ফার্স্ট ক্লিন হ্যান্ডস, পটস অ্যান্ড এ কাপ আর টেকেন। দেখো আমি এক প্যাসিভ ভয়েসে করেছি, আর টেকেন দেওয়া আছে, মানে ভার্বের থার্ড ফর্ম আছে। 1 liter of boiled and cooled water is poured into a clean pot, then 2 tablespoonfuls of sugar or honey are added,
Ordinary salt about 4 teaspoonfuls is mixed into the solution. After this, half a cup of orange juice or a few drops of lemon juice is added. Finally, এখানেও দেখো লিঙ্কার আছে আর প্রত্যেকটা দেখো প্যাসিভ ভয়েসে করা আছে। A quarter teaspoon of sodium bicarbonate, commonly called edible soda, is mixed well. The mixture is stirred thoroughly. This simple solution helps to remove water shortage in the board. ঠিক আছে, তো এই হলো আজকের ডিসকাশন। নেক্সট অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি পেজ নিয়ে আবার ডিসকাস হবে।